আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। সারা বিশ্ব তাকিয়ে আছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের যে একটা স্থায়ী আলোচনা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, সেদিকে এখন সারা বিশ্ববাসীর নজর রয়েছে। তো এই আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে একটা মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায় এবং সেই প্রতিনিধি দলে স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এই দুইজন অংশ নেন এবং যোগ দেন এবং সেই সাথে সেন্টকমের যে কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার তিনিও অংশগ্রহণ করেন। তো মার্কিন এই প্রতিনিধি দলে জেডি ভান্সের অন্তর্ভুক্তিটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে যে ইরান এই আগের যে দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার তাদেরকে ইরান মানতে চাইছিল না। কারণ গত কয়েক মাসে ৯ মাসে প্রথমে ২০২৫ সালের জুনে এবং এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা চলছিল তাতে এই দুই দূত, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত তারা ছিলেন। কিন্তু এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের উপরে ওই দুইবারই আলোচনার টেবিলেই হামলা শুরু করেছিল। এই কারণেই ইরান এই স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে মানতে চাইছিল না। তো এই কারণে ইরানের এই আস্থা নষ্ট হওয়ার কারণেই খোদ ডোনাল্ড ট্রাম্প এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে মনোনীত করেন। তো জেডি ভান্স কে বলা হয় যে তিনি বেশ কিছুটা নমনীয় এবং তিনি যুদ্ধ বিরোধী একটা মনোভাব পোষণ করেন, এরকম একটা ধারণা রয়েছে। তো ওইদিকে আরেকটা যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে মার্কিন প্রতিনিধি দল থেকে ফরেন সেক্রেটারি মার্কো রুবিওকেও বাদ দেওয়া হয়। অথচ এই ধরনের একটা আলোচনায় সাধারণত পররাষ্ট্রমন্ত্রী বা ফরেন সেক্রেটারির অংশ নেবার কথা, কিন্তু মার্কো রুবিওকে বাদ দেবার কারণ হলো যে তিনিও খুব হার্ডলাইনার এবং ইরান বিরোধী একটা মনোভাব পোষণ করেন এবং ইরানের উপর বেশ আক্রমণাত্মক ভাষায় তিনি অতীতে কথা বলেছেন। তো এই দিক থেকে এই মার্কিন প্রতিনিধি দলের এই রিশাফলটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর ওইদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তাদের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এবং ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আব্বাস আরাকজি, এই দুইজন নেতৃত্ব দেন এবং ইরানের প্রতিনিধি দলে বিরাট একটা প্রতিনিধি দল ৭১ জন সদস্য তাতে অংশ নেয়, যেখানে তাদের মধ্যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আছেন এবং এছাড়া অতীতে আইআরজিসির সাথে যারা সম্পর্ক ছিল বা আইআরজিসির কমান্ডার ছিলেন তারাও আছেন। অর্থাৎ ইরান অর্থনৈতিক এবং সামরিক এবং রাজনৈতিক, কূটনৈতিক সকল ধরনের বিশেষজ্ঞদেরকে নিয়ে আলোচনায় বসেছে। সুতরাং এই দুই দেশের প্রতিনিধি দলের যে সেটআপটা, তাদের যে ধরনটা, এটা দেখে মনে হয় যে দুই দেশই আসলে আলোচনার জন্য ভীষণ একটা সিরিয়াস মুডে রয়েছে। তবে ইরান যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা হবার সম্ভাবনাটা কম। ইরানের সাথে পাকিস্তানের একটা আলাদা বৈঠক হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে এই পাকিস্তানের আলাদা বৈঠক হচ্ছে এবং এর সামারাইজড ভার্সনগুলো পাকিস্তান উভয় পক্ষের কাছে আদান প্রদান করছে। তো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকার তারা দুজন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন। তো যদি বড় ধরনের কোনো ব্রেক থ্রু হয় তাহলে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ডাইরেক্ট আলোচনা হবার সম্ভাবনা রয়েছে এবং সেটা হতেও পারে। তবে যদি তা হয় সেটা হবে একটা বিরল ঘটনা এবং ১৯৭৯ সালের পর এই ৪৭ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এরকম ঘটনা ঘটবে যেখানে যুক্তরাষ্ট্র এবং ইরান তারা ডাইরেক্ট বা সরাসরি আলোচনায় বসেছে। তবে তারা সরাসরি আলোচনায় বসলেও বা যদি নাও বসে মাঝখানে সেখানে পাকিস্তানের উপস্থিতি থাকবে, সেই অর্থে এটা একটা ত্রিপক্ষীয় আলোচনায় রূপ লাভ করতে পারে। তবে এই আলোচনাটা একদিনেই যে এটাতে রেজাল্ট আসবে সেটা কেউ ভাবছেন না এবং এই আলোচনাটা রোববার পর্যন্ত চলতে পারে, এমনকি তা আরও দীর্ঘ কয়েকদিন পর্যন্ত চলতে পারে, কয়েক দফা পর্যন্ত এই আলোচনা হতে পারে। তো এভাবেই একটা সমস্যার একটা সমাধানের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ইরান যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় এই বসার ক্ষেত্রে বা তারা যখন আলোচনায় বসবে সরাসরি কিংবা পাকিস্তানের মাধ্যমে ইনডাইরেক্ট আলোচনা যখন করবে তখন ইরান এই দুটো শর্ত আগেই দিয়েছিল এই আলোচনায় বসতে রাজি হওয়ার জন্য। তো একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের হাতে আটক থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থের ফেরত প্রদান। তো কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র এগুলো কাতার সহ আরও বিভিন্ন দেশের ব্যাংকে ইরানের এই অর্থগুলো আটক করে রেখেছিল, যার পরিমাণ বিরাট একটা পরিমাণ, প্রায় $1 বিলিয়ন, 100 বিলিয়ন মার্কিন ডলার। তো এই অর্থ ফেরত না দিলে ইরান আলোচনায় বসতে রাজি হচ্ছিল না।
তবে রয়টার্স জানায় যে যুক্তরাষ্ট্র এই অর্থটা, এই 100 বিলিয়ন অর্থের মধ্যে 6 বিলিয়ন অর্থ ইমিডিয়েটলি ফেরতদানে রাজি আছে, যেটা কাতারের ব্যাংকে রয়েছে। তবে কাতার সরকারিভাবে এবং যুক্তরাষ্ট্র সরকারিভাবে এটাকে স্বীকার করেনি। তবে অন্যান্য বিশ্ব মিডিয়ায় এই বিষয়টা এসেছে যে $6 বিলিয়ন তাৎক্ষণিক যুক্তরাষ্ট্র ইরানকে ফেরত দিতে রাজি হয়েছে। তো এটা আলোচনা বসবার আগেই ইরানের একটা বড় শর্ত পূরণ বা ইরানের একটা বিজয়। তো অন্যদিকে ইরানের দ্বিতীয় শর্ত হলো যে লেবাননের হেজবুল্লাহর উপর ইসরায়েল যে আক্রমণ চালাচ্ছে এবং হেজবুল্লাহ দমনের নাম করে সারা লেবানন জুড়ে ইসরায়েল যে একটা ভয়াবহ ধরনের হামলা চালাচ্ছে, তো সেটা বন্ধ করার বিষয়ে একটা ইরানের দাবি রয়েছে এবং ইরান সেই দাবিটা জানায় যে আলোচনা চলতে গেলে এই হামলাটা বন্ধ করতে হবে। তবে ইসরায়েল হামলা ক্রমাগতভাবে অব্যাহত রেখেছে। আলোচনার মাত্র কয়েক ঘন্টা আগে একটা আভাস পাওয়া গেছে যে ডোনাল্ড ট্রাম্পের ইশারায় ইসরায়েল লেবানন সরকারের সাথে আলাদাভাবে বৈঠকে বসতে সম্মত হয়েছে এবং এই লেবাননের উপরে ইসরায়েলের আগ্রাসন বন্ধে সকল মুসলিম দেশ এবং অমুসলিম দেশ তারা সোচ্চার হয়েছে। বিশেষ করে ফ্রান্স ভীষণ সোচ্চার হয়েছে এবং ফ্রান্স একটা কড়া বার্তা দিয়েছে। তো এর ফলাফলে এই বৈঠকের চলাকালে সর্বশেষ যে খবরটা পাওয়া গেছে বা একটা ইঙ্গিত পাওয়া গেছে যে ইসরায়েল লেবাননের উপরেও হামলাটা বন্ধ করতে যাচ্ছে বা বন্ধ করেছে, তার একটা ইঙ্গিত মিলেছে। তো ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় কতগুলো বড় বাধা রয়েছে, কতগুলো পয়েন্ট রয়েছে যেগুলো খুব বড় ধরনের মতবিরোধের একটা বিষয় এবং যে কারণে এই আলোচনা ফলপ্রসূ হবে কি না তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তো প্রথমত ইরান চায় যে হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে ইরান একটা ট্রানজিট ফি আদায় করতে চায় এবং সেই অর্থ দিয়ে ইরান তার দেশের পুনর্গঠন করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র চায় যে হরমুজ প্রণালী আগে যে অবস্থায় উন্মুক্ত ছিল সবার জন্য সেই অবস্থাতেই থাকুক। তো এটা একটা মতবিরোধের জায়গা। দ্বিতীয়ত ইরান চাইছে যে যুদ্ধের একটা ক্ষতিপূরণ, কিন্তু এই বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও মুখ খোলেনি, তারা নীরব রয়েছে। আর তৃতীয় যে বিষয়টি রয়েছে যে যুক্তরাষ্ট্র চায় ইরানের পরমাণু কর্মসূচি এবং মিসাইল কর্মসূচি এই দুটোই একেবারে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক, কিন্তু ইরান মিসাইল কর্মসূচিতে কোনোভাবেই তারা ছাড় দেবে না এবং এই কারণেই মূলত যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলাটা করে ফেব্রুয়ারিতে আলোচনার মাঝেই। তো ইরান মূলত রাজি আছে তার পারমাণবিক কর্মসূচিটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক আণবিক সংস্থার তদারকিতে বা তাদের অধীনে এই পরমাণু কর্মসূচিটা চালিয়ে যেতে ইরান রাজি আছে। তো চতুর্থ বিরোধের যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে যে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে সকল মার্কিন ঘাঁটি অপসারণ এবং সৈন্যদের প্রত্যাহার চেয়েছে, যেটা যুক্তরাষ্ট্র সহজে মানতে চাইবে না। আর পঞ্চম যে বিষয়টি রয়েছে, ইরান চাইছে তার উপরে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা, এই যে 47 বছর ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক নিষেধাজ্ঞা রয়েছে, এবং জাতিসংঘের মাধ্যমে বা জাতিসংঘকে ব্যবহার করে আরও অন্যান্য যেসব নিষেধাজ্ঞা ইরানের উপর দেওয়া হয়েছে সেগুলো ইরান পুরোপুরিভাবে প্রত্যাহার চায়। এটা ইরানের একটা মুখ্য দাবি। সেই সাথে যেটা বললাম যে যুক্তরাষ্ট্রের হাতে আটক থাকা অর্থগুলো ইরান ফেরত চাইছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে ইরান যদি পরমাণু কর্মসূচি পরিত্যাগ করে বা মিসাইল কর্মসূচি পরিত্যাগ করে, তাহলে এই ইন্টারন্যাশনাল যে স্যাংশনটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে অবরোধগুলো নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে। আর ষষ্ঠ বিরোধের পয়েন্ট হচ্ছে যেটা আরেকটু আগে আলোচনা করলাম যে ইরান চাইছে যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে গেলে লেবাননকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং লেবাননেও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটা রূপরেখা প্রণয়ন করতে হবে এবং অবিলম্বে লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর করা হবে। তো এখন যুক্তরাষ্ট্র বলছে যে লেবাননের বিষয়টি এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত নয় এবং এই যুদ্ধবিরতির শর্ত হিসাবেও লেবানন অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু পাকিস্তান যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বলছে লেবানন অন্তর্ভুক্ত রয়েছে, আর ওদিকে ইরানও এটার একটা জোরদার দাবি তুলেছে। তো এগুলো হচ্ছে বিরোধের পয়েন্ট। সুতরাং এই যে এই মতপার্থক্যগুলো এগুলো মূলত ঘোচানো বেশ একটা কঠিন এবং দুরূহ কাজ। তবে 40 দিনের যুদ্ধ শেষে এই আলোচনায় ইরান এখন একটা আপার হ্যান্ডে রয়েছে যুক্তরাষ্ট্রের তুলনায় এবং দর কষাকষিতে ইরান এগিয়ে রয়েছে এবং ইরানের দাবিগুলো পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো ইরান মূলত 2 দফা মার্কিন হামলা মোকাবেলা করেছে এবং দুইবারই ইরান খুব শক্তভাবে টিকে গেছে। সুতরাং ইরানের পক্ষ থেকে আর ছাড় দেওয়ার সম্ভাবনা কম এবং তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা করে তাহলে
ইরান সেটা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। এ কারণেই ডোনাল্ড ট্রাম্প আগাম একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি গতকাল নিউ ইয়র্ক পোস্টকে একটা প্রদত্ত একটা সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান, সামরিক বাহিনী, যুদ্ধজাহাজ, সৈন্যরা, মিসাইল, ড্রোন, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এগুলো সবই প্রস্তুত রয়েছে। যদি ইরান কোনো ডিল না করে তাহলে এগুলো পুনরায় ইরানের উপরে আক্রমণ শুরু করা হবে। আর ইরানও বলছে যে তাদের আঙ্গুল ট্রিগারেই রয়েছে এবং যে কোনো মুহূর্তে তারা সেটাতে চাপ দিতে প্রস্তুত রয়েছে। তো এভাবেই একটা পাল্টাপাল্টি এখনও একটা হুঁশিয়ারি বা সতর্কবার্তা একে অপরের প্রতি উচ্চারণ করছেন। তো এই কারণেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এই আলোচনার প্রাক্কালে তিনি বলেছিলেন যে ইসলামাবাদের যে আলোচনাটা চলছে এটা মেক অর ব্রেক হতে পারে, অর্থাৎ এর মাধ্যমে একটা চুক্তি হতে পারে অথবা এটা পুরোপুরি ভেঙেও যেতে পারে, আবার যুদ্ধ শুরু হতে পারে। তো সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প তিনি এই আলোচনার মধ্যেই তিনি আজকে দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র বিজয়ী হতে চলেছে, ইরান সব যুক্তরাষ্ট্রের প্রদত্ত শর্তগুলো মেনে নিয়েছে এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র মাইন অপসারণের তৎপরতাটা শুরু করেছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের অনেকগুলো দাবি তিনি করে থাকেন যেগুলো পরবর্তীতে ভুল প্রমাণিত হয় বা মনে হয় যে তিনি মিথ্যা কথা বলেছেন। তো এই আলোচনার মধ্যে আবার দেখা যাচ্ছে যে সৌদি আরবের অর্থমন্ত্রী হঠাৎ করে পাকিস্তানে উপস্থিত হয়েছেন এবং বলা হচ্ছে যে অর্থ সাহায্য দেওয়ার জন্য তিনি পাকিস্তানে এসেছেন। তো কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে প্রদত্ত প্রায় 3.5 বিলিয়ন যে একটা ঋণ দিয়েছিল সেটা তারা উইথড্র করে নিয়েছে, তুলে নিয়েছে এবং আরও যে সমস্ত অর্থ সাহায্য দেওয়া আছে পাকিস্তানের প্রতি সেটাও আরব আমিরাত উঠিয়ে নিতে চাইছে। তো এটা এখন এই পরিস্থিতির পাকিস্তানের মোকাবেলা করার জন্য এখন সৌদি আরব পাকিস্তানকে সাহায্য দিতে রাজি হয়েছে বা সাহায্য দেওয়ার জন্য সৌদি অর্থমন্ত্রী এসেছে। তবে এর আড়ালে একটা প্রতিরক্ষা বা একটা সামরিক বিষয় রয়েছে যেটা ইরান যুদ্ধের সাথে সংশ্লিষ্ট। তো সেটি হলো যে ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে যে পাকিস্তানের বেশ কতগুলো যুদ্ধ বিমান, যেগুলো অত্যন্ত অত্যাধুনিক যুদ্ধ বিমান, সেগুলো সৌদি আরবের ঘাঁটিতে পৌঁছেছে এবং সৌদি আরবকে রক্ষার জন্য পাকিস্তান প্রস্তুত হয়েছে। বলা হচ্ছে যে এই যে 2025 সালের সেপ্টেম্বরে যে পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার আলোকেই এই যুদ্ধ বিমানগুলো পাকিস্তান সৌদি আরবকে রক্ষার জন্য মোতায়েন করেছে। তো সুতরাং একদিকে আলোচনা চলছে, অপরদিকে এই পক্ষগুলো আবার যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে। তো এটা আরও কিছুদিন পর স্পষ্ট হবে যে আসলে এর থেকে ইসলামাবাদের এই আলোচনা থেকে কোনো অগ্রগতি হলো কিনা। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।